নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান মানে আপনারা সকলেই জানেন, আমরা সুস্বাস্থ্যের কথা বলি, আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আর এই অনুষ্ঠানও আপনাদের সেই দিশাই দেখায়। এই অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনারা অবশ্যই টিভির পর্দার ওপারে তো দেখবেনই, তার সাথে সাথে এবার থেকে দেখবেন ইউটিউবেও। ঠিক আপনার হাতে যে মুঠো ফোনটা রয়েছে সেখানে সার্চ বাটনে যাবেন, ইউটিউবের সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন। সেখান থেকে এই মুহূর্তে এনবিপির অনুষ্ঠান লাইভ চলছে এবং পুরোটা ভিডিও আকারেও এরপরে পোস্ট করা হবে। তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যেন পৌঁছয়, তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে এনবিপি অনুষ্ঠানের যখন পোস্ট হবে তখন তার নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছবে। এবার চলুন আমরা অনুষ্ঠানে প্রবেশ করি। এনবিপির অনুষ্ঠান মানেই আমরা বেশ কিছু রোগ সম্পর্কে আলোচনা করি, কিন্তু তার গোড়ার সমাধান, গোড়ার চিকিৎসা নিয়ে কথা বলি আয়ুর্বেদের বিষয়ে, যে সম্পূর্ণটা কি এবং তার গোড়ার চিকিৎসা কি রয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিস, বা বাংলায় যাকে বলা হয় আমবাত। এই বিষয়টা কি এবং আয়ুর্বেদে চিকিৎসা কি রয়েছে, কতটা সুস্থ আপনি থাকতে পারবেন, আপনার জীবনযাত্রা কতটা প্রভাবিত হবে, সেই সবটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে এনবিপির অনুষ্ঠানে রয়েছেন এনবিপির সিএমডি ডক্টর বিনোদ শর্মা এবং এসএমও ডক্টর ভি সিং। আপনাদের দুজনকে স্যার অনেক স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, শুরুতেই এই যে রুমাটয়েড আর্থ্রাইটিস, এই বিষয়টা কি? দেখুন, রুমাটয়েড আর্থ্রাইটিসটা একটা ভয়ঙ্কর রোগের মধ্যে বলা রয়েছে। আর এই যে আর্থ্রাইটিস মানে পেন ম্যানেজমেন্ট নিয়ে যাদের থাকে, মানে বলতে গেলে কি আজকে ব্যথার জন্যে মানুষরা ভাবে নাকি ব্যথা বড়ি খেলে আমার কনসেপ্টটা ঠিক হয়ে যাবে, কিন্তু না, একটা সময় আসবে যখন আপনি ফেড আপ হয়ে যাবেন, আপনি আর ওষুধ খাবেন না, আপনি এবার ভাববেন কি আমি কী করব, ঠিক না? তো এখান থেকে আমাদেরকে কী করণীয় দরকার রয়েছে। আর আজকে আমি আমার সঙ্গে ডক্টর ভি সিং, মানে সিনিয়র মেডিকেল অফিসার এনবিপি, তো উনি আজকে কি বলছেন আর কি করলে আমরা উইদাউট মেডিসিন সুস্থ হব, তার সাথে সাথে আমরা কিছু পেন ম্যানেজমেন্ট নিয়ে আমরা কিছু চিন্তা আলোচনা করে আজকেই আমাদের কিছু মিটিং ছিল। এই মিটিংয়ের মধ্যে কিছু বার করা হলো কি এইরকম কিছু আমাদের সঙ্গে অবশ্যই পঞ্চকর্ম থেরাপিটা থাকছে, তার সাথে সাথে আমরা কিছু আলাদা কিছু নতুন আরও কনসেপ্টটা নিয়ে আসছি মানুষের জন্যে, যাতে ভবিষ্যতে এই ব্যথা বলে আর জিনিস আপনার কাছে থাকবে না, ঠিক না? তো শুনে নিয়ে আজকে ডক্টর ভি সিং আমাদের কী বলছেন। প্রথম কথা আপনাদেরকে বলে রাখি কি এই রুমাটয়েড আর্থ্রাইটিসকে বাংলা ভাষাতে আমবাত বলা হয়। এরকম নামের মধ্যেই পুরো মিনিংটা লুকিয়ে আছে। আম প্লাস বাত, মানে শরীরের মধ্যে যখন আমের মাত্রাটা বেড়ে যায়, তার থেকে বায়ু যখন প্রকোপিত হয় তখন গিটে গিটে আমাদের একটা ব্যথা হয়। এটাকে মডার্ন সায়েন্স অলরেডি এর নাম বলে দিয়েছে অটো ইমিউনো আর্থ্রাইটিস, ইয়ানি কি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। কিন্তু এখানে আয়ুর্বেদ মানে এনবিপি একদম টোটাল আলাদা আমরা ভিউ নিয়ে প্রত্যেক মানুষকে বোঝাতে আরম্ভ। আমি ওই সব কাজ করবোই না যার থেকে আমার শরীরে আম তৈরি হয়। আম কাদের তৈরি হয়? তো যে বা যারা রুমাটয়েড আর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে আপনার বাড়িতেও যদি কেউ থাকে দেখবেন তার পেট পরিষ্কার হয় না, খাবারটা ভালো করে হজম হয় না। কেন কি এইখানে মেন ডাইজেস্টিভ ফায়ার যদি আপনার উইক থাকে, আপনার জঠরাগ্নি যদি আপনার কমজোর থাকে, তো আপনি যা খাবেন ওটা হজম হবে না। আর একটা সবথেকে দুঃখের ব্যাপার কি জানেন, আমাদের শরীরের মধ্যে কোনো ফ্রিজ নেই। একটা খাবার খেলাম, রান্না করা খাবার খেলাম, ওইটা আমার শরীরের মধ্যে যখন যাবে আর ও যদি হজম না হয় তাহলে ওইখান থেকেই বিষ তৈরি হতে আরম্ভ করে, যাকে আমরা ইংলিশে টক্সিন বলি, আর আমাদের ভাষার মধ্যে এটাকে আমরা আম বলি। দেখবেন যাদের পেট পরিষ্কার হয় না তারা বেসিক্যালি যারা রুমাটয়েড আর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত থাকেন তাদের মানে এই প্রবলেমটা থাকবে। যারা টাইমলি খাবার দাবার খায় না, সকালবেলার যে জল খাবারের টাইম, মানে সকালবেলার জল খাবারটা আপনি যদি 11টা নাগাদ খান, লাঞ্চটা আপনি যদি 3টে-4টে নাগাদ খান, এবং ডিনারটা আপনি যদি 12টা নাগাদ করেন, তাহলে এর থেকে আমাদের জঠরাগ্নিটা উইক থাকে। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো যেখানে মডার্ন সায়েন্স বলছে এর কোনো ট্রিটমেন্ট নেই, কেন কি ইভেন দে ডোন্ট নো অটো ইমিউনো আর্থ্রাইটিস ওরা এই জন্যে বলে, কেন কি ওনারা সবাই বলে দেন কি এর কারণটা আমরা জানি।
বড় বড় মাল্টি স্পেশালিস্ট হসপিটালেও আপনারা যান, দেখবেন রুমেটোলজির ডিপার্টমেন্ট, বিরাট বড় রুমেটোলজির ডিপার্টমেন্ট আছে, কিন্তু কোনো একটা মানুষকে আপনারা দেখাতে পারবেন না কি তারা ওইখানে ট্রিটমেন্ট করিয়ে ওরা ভালো হয়। প্রথমে আপনি দেখবেন সেই মানুষটা গিয়ে বলবে আমার এইখানে ব্যথা, তারপর 1 বছর পরে গিয়ে দেখবেন ও যেখানে যেখানে ব্যথাটা বলেছে ঠিক ওই সব ডিস্ট্রাকশন হচ্ছে, মানে আঙুলগুলো ট্যাড়া ব্যাকা হতে আরম্ভ করলো, পায়ের আঙুলগুলো ট্যাড়া ব্যাকা হতে আরম্ভ করলো। তো এইটা দেখার পরেও মানুষরা ওই দিকেই দৌড়ায়। এখানে সিম্পল, আমরা যে এনবিপি আজকে যে পেন ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলছি, আমরা উইদাউট এনি মেডিসিনেও আমরা পেন ম্যানেজমেন্ট করি। আগে কারণটা আপনারা নিজের শরীর থেকে যদি বার করে নেন, আপনি যদি নিজের জঠরাগ্নি ডাইজেস্টিভ ফায়ার আপনি যদি ওইটাকে মজবুত করতে পারেন, তাহলে আপনি এই রোগ থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। আপনার যদি হয় পেট যদি পরিষ্কার হতে আরম্ভ করে, এর মধ্যে একটা কথা মনে রাখবেন, ক্যাস্টর অয়েল, এরন্ডো তেল আমবাতের রুগীদের জন্য একটা মারাত্মক সঞ্জীবনী ওষুধ, যেটাকে আমরা বলি কি রাত্রির বেলা যখনই আপনি ঘুমাতে যাচ্ছেন 1 গ্লাস গরম জলের মধ্যে 10 ml ক্যাস্টার্ড অয়েল মিশিয়ে আপনি খেয়ে নেন, দেখবেন সকালবেলা খুব সুন্দর আপনার বাউল মুভমেন্ট ক্লিয়ার হয়ে গেল, আর আপনার তখন ব্যথাটাও কম থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো কি যখনই অটো ইমিউনো ডিজিজের দিকে যখন আপনারা জেনে যাচ্ছেন কি এই রোগের জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে, তো দয়া করে একবার অন্তত আয়ুর্বেদ ফিজিশিয়ানদের সঙ্গে কথা বলুন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কি এখন তো এনবিপিকে সবাই জানে, এনবিপির মধ্যে যে গ্রুপ অফ ডক্টর আছে, আমাদের খালি কাজ এটাই হচ্ছে কি মানুষকে কত তাড়াতাড়ি আমরা সুস্থ করতে পারি। ওর জন্য যা কিছু হয় দেখবেন, একটা আরও আপনাকে বলে দিই, অটোফ্যাগি। ইউটিউব যারা সোশ্যাল মিডিয়া সার্চ করেন ওরা জানে অটোফ্যাগির মানে হলো আমি যদি নিজের শরীরের ইন্টারনাল পার্টকে, ইন্টারনাল অর্গানগুলোকে যদি রেস্ট দিই, 12 ঘন্টার যদি আমি রেস্ট দিই, এমনি করে যদি আপনারা নিজের শরীরকে 12 ঘন্টা যদি রেস্ট দেন, তো দেখবেন আপনাদের কখনো কোনো অটো ইমিউনো ডিজিজ হতেই পারে না। কেন কি আমাদের শরীরটা সেল দিয়ে তৈরি। আমরা যদি ইন্টারনাল অর্গানকে কাজ করতে না দেয়, অনেক মানুষরা আছে দিনের বেলা খাবার কম খায়, রাত্রির বেলা একদম পেট ভরে খেয়ে নিল, মানে আপনি তো চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন, কিন্তু আপনারা কখনো ভেবেছেন কি আপনার শরীরের ভেতরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে তারা জেগে আছে? কোনো দিন আপনি 24 ঘন্টা 32 ঘন্টা জেগে একটু কাটিয়ে দেখুন, আপনি নিজেই দেখবেন কি আপনার শরীরটা, আপনার মন মেজাজটা কেমন হয়ে গেছে। ঠিক ওইভাবেই আমাদের ইন্টারনাল অর্গানগুলো, ওদেরকে আমরা যদি রেস্ট না দিই, এই জন্য আমি প্রত্যেক অটোফ্যাগি মানে হলো 12 ঘন্টা আপনার যা ইচ্ছে তা খান, সকাল 9টা থেকে রাত্রির 9টা অবধি, কিন্তু রাত্রির 9টার পর থেকে সকাল 9টা অবধি একদম কিছু খাওয়ার দরকার নেই। আর যদি খিদেও লাগে আপনি যে কোনো উষ্ণ গরম জল আপনি খেয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনি ভালো হতে পারেন। একদম একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমি আবারও এই আলোচনায় ফিরবো, তবে তার আগে দর্শক বন্ধু যিনি রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বেশ, বলুন কি সমস্যা। হ্যাঁ বলছি, নমস্কার বৃষ্টি ম্যাডাম, আমার নমস্কার জানাই আজকে যারা আছেন ডক্টর স্যার আপনাদের। আমার হচ্ছে দেখুন, আমার পেটের গন্ডগোল অতটা নেই, কিন্তু মাঝে মাঝে হয়, আমার হয় হয়তো অনেক সময় বাড়াবাড়ি আবার ছেড়েও যায়। কিন্তু আমার প্রশ্ন এই যে আপনি বলছেন আমার সাথে থেকে আমবাতের সম্পর্ক আছে, এটা ধরুন যাদের ক্রনিক আমাশা তাদের এই বিষয়ে না যে কোনো রকমই হতে পারে, এইটা আমার জানা। আর ধরুন কিরাম খাদ্যাভ্যাস প্রয়োজন, আপনি বললেন সকাল দিনে বা রাতের খাওয়া, তাছাড়া এমনি ধরুন আমরা কিরকম খাদ্যাভ্যাস হলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি, এইগুলো সম্বন্ধে যতক্ষণ আরো আছে সময় জানতে চাই। দেখুন, আপনি খুব একটা ভালো প্রশ্ন করলেন। আর আজকে যে ডক্টর সিং আমাদেরকে আজকে বোঝালেন কি আমবাত ব্যাপারে বা রুমেটয়েড আর্থ্রাইটিস ব্যাপারে, তার সাথে সাথে এটাও বললেন কি আপনাকে আমবাত মানে শরীর থেকে আমবাত করে আমকে বার করার জন্য, আর আপনি ওই রিলেটেডই আপনি এই চ্যাপ্টারটা তুললেন। তো আপনি দেখুন এই যে প্রবলেমটা আপনার যে রয়েছে, মানে আমাশা যে সমস্যাটা আপনার রয়েছে, তো এটা নয় কি যাদের আমাশা আছে তাদের রুমেটয়েড আর্থ্রাইটিসটা হবে, কিন্তু হওয়ার চান্সেসটা অনেক গুণ বেড়ে যায়। তো আপনি যদি দীর্ঘদিন যদি এরকম সমস্যা নিয়ে ভুগছেন, তা আমি আপনাকে বলবো দেখুন আমাদের কাছে এখন নাম আমি উল্লেখ করব না, আসবো সেটাও নিয়েও, এটাও একটা সারপ্রাইজ। জানেন তো এনবিপি সবসময় কিছু সারপ্রাইজ নিয়ে আসে। তো আমাদের সঙ্গে কিছু ডায়েটিশিয়ানরা জুড়েছেন আমাদের সঙ্গে, আর যোগা স্পেশালিস্টও জুড়েছেন, সেটা আজকে মিটিংয়ের মধ্যে ফাইনাল হলো। তো আমি এই এখন আমরা যে করছি না, খুব একদম ইজি, মানে পেশেন্টকে কী রকম থাকা দরকার, কী রকম খাওয়ার দরকার, কী রকম কোন ব্যায়ামটা করা দরকার। মানুষরা ভুলভাল ব্যায়াম করে নিজের শরীরটাকে খারাপ করছে,
সেগুলো যাতে না হয়, লাইফ স্টাইলটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, আগামী দিন কিন্তু আমরা পুরোপুরি সুস্থ হতে পারবো। তো আপনি সোনারপুর থেকে বলছিলেন, আপনাকে একটা গুড নিউজ দিয়ে দিই, আগামী মঙ্গলবার আমাদের মাল্টিপল যে গ্রুপ অফ যে ডক্টরসরা রয়েছে তারা সবাই থাকবেন, সেখানে ডক্টর সিংও থাকবেন, তার সাথে সাথে যে আর কথা এখন আপনাকে বললাম না, সারপ্রাইজে বললাম, উনিও থাকবেন। তো আপনি একটু মঙ্গলবার দিন সোনারপুর থেকে খুব বেশি দূর নেই, বালিগঞ্জ চেম্বার আছে আমাদের, আর সেখানে প্রত্যেক মঙ্গলবারই ওপিডি হয়। তো আপনি একটু এসে দেখা করুন, সেখানে আপনাকে গুড গাইডলাইন করে আপনাকে ফলো করে দেওয়া হবে কী করলে আপনি বেটার হবেন। বেশ, আমরা আবারও আলোচনায় ফিরছি। স্যার, আপনি যে বলছিলেন যে একটা স্বাভাবিক জীবনযাত্রা মানে ওই আমটাকে শরীর থেকে বার করা, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি প্রশ্নে ফিরবো, তবে তার আগে যিনি রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইলেকট্রন থেকে বলছি, আমার সমস্যার সাথে কথা বলছি ডাক্তার। বেশ, বলুন। আমার ক্রিয়েটিনটা 2.25 আর আপনার আমার ইউরিক অ্যাসিডটা 8%। সেটা কি ভালো হবে? ইয়েতে কি করণীয় আছে আমার এখন? দেখুন, আমি তো আপনাকে ওপেন মিডিয়ায় বলছি কি 200% আপনি ভালো হয়ে যাবেন। এর থেকে বড় কথা আমি বলতে পারবো না। কারণটা হচ্ছে কি, আপনার যে ক্রিয়েটিনিনটা রয়েছে 2.25, এটা আমার জন্য কিছু নয়। আর ইউরিক অ্যাসিড যেটা রয়েছে, এটা একদম ঠিক কথা কি, ইউরিক অ্যাসিড যদি আপনি না কমান তাহলে কিন্তু কিডনি আস্তে আস্তে আপনার ড্যামেজটা হবে। তো আপনাকে আমি বলবো কি, আপনি যেহেতু লেকটানে বলছিলেন, তো আগামী সোমবার মধ্যমগ্রাম আমাদের চেম্বার আছে, আপনার যে ফ্রেশ রিপোর্টটা নিয়ে মধ্যমগ্রাম চেম্বারে দেখা করবেন। আর এই গ্রুপ অফ ডক্টরসই আপনাকে দেখাবে কি আপনি ইউরিক অ্যাসিড থেকে কি করে বাঁচবেন আর ক্রিয়েটিনিনকে কি করে নর্মালে নিয়ে আসবেন উইদাউট এনি ডায়ালিসিস অ্যান্ড উইদাউট এনি মেডিসিন। কেমন? তো একটু আমি বলবো কি আপনি যোগাযোগ করুন, যাতে সোমবার দিন আপনি ওই রিপোর্টটা দেখাতে পারেন। আচ্ছা, এখন খাওয়া দাওয়া কি যেমন আছে তেমন করবো কি? এখন যেগুলো আপনাকে বারণ করা রয়েছে, যেমনি মসুর ডাল আপনি খাবেন না, ঢেঁড়স খাবেন না, টমেটো খাবেন না, সেগুলো আপনি বন্ধ রাখুন। আর যেহেতু ক্রিয়েটিনিনটা বাড়া রয়েছে, হাই প্রোটিন আপনাকে খাওয়া নিষেধ, হাই প্রোটিন আপনি খাবেন না। কেমন? বেশ স্যার, আমি যেমনটা আপনার কাছে প্রশ্ন করছিলাম যে আপনি বললেন যে স্বাভাবিক জীবনযাত্রায় শরীর থেকে আম হয় এমন কিছু আমি করবই না, তাহলে ধরুন আমরা তো অনেক কিছু না জেনে করি, তাহলে কি কি সিমটমস আমি দেখতে পাবো যেটা থেকে আমার মনে হবে না আমি অসুস্থতার দিকে এগোচ্ছি? যখনই আপনি দেখবেন আপনার শরীরের মিনিমাম জয়েন্টসগুলোতে স্টার্টিং, যেমনি ইউরিক অ্যাসিড বাড়লে বড় বড় জয়েন্টসটা এফেক্টেড হয়, কিন্তু রুমাটয়েড আর্থারাইটিসের মধ্যে দেখা যায় মাল্টিপল, মানে 2-3টে আঙুলের মধ্যে ফুলতে আরম্ভ করলো, লাল হয়ে গেল, গরম লাগছে, হাত দিলেই বোঝা যায় কি গরম লাগছে। আর ব্যথা যদি হচ্ছে, তো সঙ্গে সঙ্গে একটাই কথা বলবো কি আপনারা আগে ফ্যাক্টরটা আপনারা পরীক্ষা করিয়ে নেবেন। 3খানা পরীক্ষা করাতে হয় রুমাটয়েড আর্থারাইটিসের জন্য। ফ্যাক্টরটা আপনাকে দেখতে হবে, তারপরে এসও টাইটারটা আপনাকে দেখতে হবে, আর একটা দেখতে হবে এসিসিপি। অনেক ক্ষেত্রের মধ্যে এটাও দেখা গেছে কি মানে সেরো নেগেটিভ আর্থারাইটিস, আপনি রুমাটয়েড আর্থারাইটিসের রক্ত পরীক্ষা করালেন, দেখা গেল ওইটা একদম নর্মাল আছে, আপনি ভেবে নিলেন কি না ভাই আমার তো রুমাটয়েড আর্থারাইটিস নেই, কিন্তু ওইখানে এসও টাইটারটা যদি আপনি হাই পান বা এসিসিপিটা যদি হাই পান, তাহলে এর মানে হয়ে গেল কি আপনিও রুমাটয়েড আর্থারাইটিস রোগের দিকে আপনি যাচ্ছেন। আর এর জন্য সবথেকে বেস্ট একটাই জিনিস করতে হয়, যেটা আজকালকার মানুষরা মানে আজকালকার যুগের মধ্যে সবথেকে বড় জিনিস হয়ে গেছে, মানুষের কাছে নিজের জন্য চিন্তা ভাবনা করার সময় নেই। বাড়িতে খাবার খাবো না, বাইরে রোডের ওপরে জাঙ্ক ফুড মানে স্ট্রিট ফুড আমরা ওইটাই খাই। কত দিনের পুরনো বার্গার পিৎজা, আজকালকার ইয়াং ছেলে মেয়েদের হেভি মানে লেটেস্ট ওনাদের ডিমান্ড হয়ে গেছে। এই যে সাদা জিনিস থেকে নিজেকে আপনারা দূরে রাখুন, ময়দা থেকে নিজেকে দূরে রাখুন, চিনি আপনাদের ইউজ করা উচিত না। পোস্ত তো আপনারা খান, পোস্ত থেকে কি কি তৈরি হয় ওইটাও আপনারা জানেন, কিন্তু আমরা কি বলি কি ঠিক আছে পোস্ত খান, কিন্তু ওর যদি আপনি মানে হাই রেঞ্জের মধ্যে যদি আপনি খেয়ে নেন তাহলে তো আপনার তো নেশা হয়ে যাবে। তো এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো কি নিজের মানে, আর এটা একমাত্র আমাদের আয়ুর্বেদ এনবিপিতেই আমরা বোঝাই। কারণটা কি, আয়ুর্বেদের মধ্যে দিনচর্যা, শরীরচর্চা, দিনচর্চা, ঋতুচর্চা খুব সুন্দরভাবে ডিসকাশন করা আছে। আপনাদেরকে আমি আজকে বলি, দেখবেন আপনাদের ঘরের মধ্যে কেউ বয়স্কর যদি মানুষ হয় তো ওনাকে জিজ্ঞেস করবেন, উনি বলবেন বর্ষাকালে শাক খেতে নেই। কারণটা কি, অনেক কিছু পোকা মোকা থাকে, এই জন্য ওনারা বলে দেন কি একদম বর্ষাকালের সময় বাড়িতে কখনো শাক এনে রান্না করতে নেই। তো এমনি আমি আপনাদেরকে বলবো যে বা যারা রুমাটয়েড আর্থারাইটিস রোগ থেকে যদি আক্রান্ত আছেন, স্টার্টিং করুন, কম কম খান,
বারে বারে খান। আর খাবারের পরে একটু উষ্ণ গরম জল আপনাদেরকে খেতে হবে। কেন খেতে হবে? বাড়িতে মাংস রান্না হয় তো, যখন মাংসটা কষে যায় তো ওর মধ্যে জিজ্ঞেস করবেন তো নিজের বাড়ির লোক থেকে কি ওর মধ্যে যখন মানুষরা জলটা দেয়, জলটা কি নর্মাল থাকে না গরম থাকে? তো আপনি এটাই খবর পাবেন নিজের বাড়ি থেকে কি না ওরা একটু উষ্ণ গরম জল মেশাতে হয়। কারণটা কি? মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়। আর আমরা যখন খেতে বসি, আজকালকার তো ইয়াং জেনারেশন তো এমনি হয়ে গেছে কি এইদিকে ভাত খাচ্ছে আর তার সঙ্গে একটা থামস আপের বোতল রাখা আছে, কোল্ড ড্রিঙ্ক রাখা আছে, ও ভাতের সঙ্গে কোল্ড ড্রিঙ্ক ওনারা খেয়ে নিচ্ছেন, যেটা কি সব থেকে হানিকারক। চেষ্টা করবেন খাওয়া, যে বা যারা রুমেটয়েড আর্থারাইটিস রোগ থেকে যদি আক্রান্ত থাকেন তাদেরকে আমি একটাই কথা খালি বোঝাতে চাই, খাবারের পর যদি জল খেতে ইচ্ছে করে তো একটুখানি উষ্ণ গরম জল খান, 30 মিনিট পর আপনারা ঠান্ডা জল খেতেই পারেন। এইটা একটা খুব ভালো বিষয় বললেন, কারণ এইটা হয়তো মানে আমি তো জানতামই না, বহু মানুষ এমন রয়েছে যারা জানতেনই না যে জল খাওয়ারও একটা টেকনিক রয়েছে। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্যার, আমরা যে আলোচনাটায় ছিলাম, লক্ষণ এবং কি কি করণীয় সেটা তো আমরা বুঝলাম, কিন্তু ওষুধ, আয়ুর্বেদে ওষুধ বলুন বা পঞ্চকর্ম থেরাপি, আমরা বারবার এই নামটা শুনি, দেখুন এর ভূমিকা কতটা? না পঞ্চকর্ম থেরাপি তো আপনাকে করতেই হবে, কেন কি পঞ্চকর্ম থেরাপি করালেই আপনার শরীর থেকে টক্সিক গুণও বেরিয়ে যায়। পঞ্চকর্ম থেরাপি আমরা এই জন্যে করাই কেন কি আপনার শরীরের মধ্যে যা টক্সিক আছে, হতে পারে কি এখন আপনি আমার কথা শুনে আপনার ব্যথা বেদনা বা আমি যা ওষুধ দিলাম ওর থেকে আপনার ব্যথা বেদনা যন্ত্রণা ভালো হয়ে গেল, কিন্তু কোথাও না কোথাও তো আমাশা লুকিয়ে আছে, ওইটাকে টোটাল বার করার জন্য এই জন্য আমরা পঞ্চকর্মের মধ্যে স্টার্টিংয়ে যখনই রুমেটয়েড আর্থারাইটিস বা যে কোনো পেন রিলেটেড যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা এই স্টার্টিংয়ে দীপন পাচনের উপরে মনোযোগ দিই। দীপন পাচনটা খুব মানে আপনার জঠারাগ্নিটাকে একটু প্রজ্বলিত করার জন্য আমাকে ওষুধ দিতেই হবে। আর পাচন মানে আপনি যেটা খাচ্ছেন ওটা ভালো করে হজম হচ্ছে কিনা, আর যদি নাও হজম হয় তো যেন পরের দিন সকালবেলা আপনার পুরো বাউল মুভমেন্টটা ক্লিয়ার হয়, যেটা হজম হলো আর যেটা হলো না ও বেরিয়ে। এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম কি যে বা যারা ব্যথা বেদনা যন্ত্রণা থেকে ভুগছেন, বাত রোগ থেকে ভুগছেন, ওদের জন্য ক্যাস্টর অয়েল সব থেকে সুন্দর। একদম, বেশ। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার, আমি বলছি, আমি রসুলপুর থেকে বলছি। আপনার নাম? আমার নাম হচ্ছে সুশান্ত পান। বেশ, সমস্যা বলুন। আমার সমস্যা হচ্ছে ঘাড়ের ব্যথা হচ্ছে, ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, কেউ ব্যথা হচ্ছে, কি করলে ভালো থাকবো সেটা ডাক্তার কাছে জানতে চাইছি। আচ্ছা, ঘাড়ে কি আপনি কোনো এক্সরে রিপোর্ট করেছেন? হ্যাঁ, ঘাড়ে এক্সরে রিপোর্ট করা হয়েছে। সেখানে কি এসছে? সার্ভাইকাল স্পন্ডিলাইসিস এসছে না অস্টিওফাইটস এসছে? না সার্ভাইকাল স্পন্ডিলোসিস। আচ্ছা, এইবার দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলাইসিসকে আপনি ঠিক রাখতে গেলে যেগুলো কমন বেসিক জিনিস আছে সেটা হচ্ছে আপনার বালিশ ছাড়া ঘুমানো, ঘাড় নিচু রেখে না কাজ করা, ঠিক না? তো এইগুলো তো আপনি করবেনই, কিন্তু এখানে ম্যাক্সিমাম পেশেন্টরা কী একটা ভুল করে থাকে, তারা এইসব কথা মানতে মানতে রোগের চিকিৎসাটা করে না, যেটা করণীয় খুব দরকার আছে। সার্ভাইকাল স্পন্ডিলাইসিস যদি দীর্ঘদিন যদি রয়ে যায় তাহলে একটা মাথায় রাখুন কি একটা যে কোনো হাড় যদি একটার সঙ্গে একটা যদি জুড়ে থাকে, সেখানে যদি ঘষণ খেতে থাকে, সেখানে কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার চান্সেসটা বেড়ে যায়, ঠিক না? তো এই যে পেন ম্যানেজমেন্ট খুব বড় একটা চ্যাপ্টার আছে, যেখানে আপনি ঘাড়ের ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, শুধু সেটা নয়, মাল্টিপল জয়েন্টে যে ব্যথা হয় সেইগুলো নিয়ে আমরা একটা ডিপলি একটা আলোচনা করে একটা জায়গাতে আসছি, যেখানে আমাদেরকে আগামী দিন ব্যথা বড়ির উপরে ডিপেন্ডেন্ট না থাকতে হয়, কোনো সার্জারি যাতে না করতে হয়, ঠিক না? তো একটু যোগাযোগ করুন যাতে আপনি এই প্রবলেম থেকে পুরোপুরি সলভ করুন। কেন কি সবসময় যদি আপনি ভাববেন কি আমি একটা জায়গা এসে নিজেকে কন্ট্রোল করে রাখবো, তাহলে সেই কন্ট্রোলটাই কিন্তু একটা জায়গা বেড়ে যাবে। দেখুন, আজকেই আমার কাছে একটা বাংলাদেশের পেশেন্ট ফোন করেছিলেন, আর উনি দীর্ঘদিন ধরে আমাদের কাছে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। যখন আমি বাংলাদেশ ঢাকাতে যখন আমার চেম্বার ছিল, আমি যেতাম ওনার সঙ্গে, মানে খুব সুন্দর ওনার রেজাল্টও ছিল, কিডনি অনেকটা নেমে গেছিলো, মানে একদম নর্মাল ছিল, কিডনির সমস্যা নিয়ে উনি ভুগছিলেন। আর তারই রিলেটিভ ক্যান্সারের পেশেন্ট ছিলেন, সেটা উনি এখন অনেক ভালো আছেন। তো যাই হোক, কিছু একটা না আমাদের এই যে ঝামেলা হওয়ার পর
মানে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে ঝামেলা হওয়ার পর আমাদের এখন কী হয়ে গেল কি বাংলাদেশ আমরা যেতে পারছিলাম না। তো তাদের জন্য বলবো, আজকে উনি ফোন করেছিলেন, ওনার সঙ্গে আজকে ভিডিও কলও হলো, আর আলটিমেটলি আমরা মেডিসিনও ওনাকে বাই কোরিয়ারে পাঠানোর ব্যবস্থাটা করলাম। তো বাংলাদেশের সঙ্গে এখন আপনাকে বলে রাখি কি যেহেতু আমি এখন যাচ্ছি না ঢাকাতে, অবশ্যই এটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু এখন যে পেশেন্টরা রয়েছে যারা ওয়েট করছিল কি আমরা কি করব, তাদের জন্য বলি এখন অনলাইন সুবিধা আমাদের রয়েছে। তার জন্য দেখুন একটা স্ক্রিনের মধ্যে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটা হচ্ছে বাংলাদেশি নাম্বার। মানে যারা বাংলাদেশ পেশেন্টরা রয়েছে তারা যদি এনবিপির সঙ্গে যোগাযোগ করতে চায়, আমি বলবো আপনাকেও আসতে হবে না, না আমাকে যেতে হবে, বাই ওভার ফোনে কলে আপনি দেখাতে পারবেন। তার সাথে সাথে যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিন বাই পোস্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক না? তো বললাম না সবসময় আমি একটা সারপ্রাইজ দিই, তো এটা একটা বাংলাদেশের জন্য একটা সুখবর। যারা আজকে চাইছিল ট্রিটমেন্ট নিতে, তাদের আমরা এই সুবিধাটা দিতে পারছিলাম না, তো তাদের জন্যও এই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে। একদমই তাই। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, আমার নাম চন্দন মণ্ডল। বেশ, বলুন কি সমস্যা? সমস্যা বলছি ধরুন শরীরে গোটে অ্যালার্জি হয় মাঝে মাঝে মধ্যে, তো কি থেকে কি হয় বলুন। অ্যালার্জি কি কোনো রিপোর্ট করেছেন নাকি? অ্যালার্জি রিপোর্ট করেছি, তো ওষুধ দেওয়াতে কোনো কাজ হয়নি কিছু। না, তো আপনি যে অ্যালার্জি রিপোর্টটা করেছেন সেটা অ্যালার্জি কত ছিল? হ্যাঁ বলুন। অ্যালার্জি আপনার কত আছে? কত আছে সেটা তো কিছু বলে দেয়নি। হ্যাঁ, তো আপনি যদি অ্যালার্জি রিপোর্ট করেছেন আপনি নিজেই জানেন না কি অ্যালার্জি কত আছে, ঠিক না? এবার অ্যালার্জি কী কী খাওয়ার থেকে আপনার অ্যালার্জি আছে সেটাও তো জানতে হবে। শুধু অ্যালার্জি রিপোর্টটা আপনি করলেন, আপনি ভাবছেন কি আমার অ্যালার্জিটা ভালো হয়নি, হবে কোথা থেকে? আপনি তো এটাই জানেন না কি কী খাওয়ার থেকে আপনার অ্যালার্জি আছে। গম থেকে অ্যালার্জি আছে, না চাল থেকে অ্যালার্জি আছে, না আপনার সবজি থেকে কোন সবজি থেকে অ্যালার্জি আছে। স্যাট বলে রিপোর্ট হয়, সেই রিপোর্টটা করান। ওই রিপোর্টটা করলে আপনি জানতে পারবেন কোন কোন খাবার থেকে আপনার অ্যালার্জি আছে। তো সেটা আপনি স্ট্রিক্টলি বন্ধ করুন, কেন কি ওই খাবার খেয়ে আপনার অ্যালার্জিটা বাড়ছে। আর এইবার একটা প্রবলেম এখানে রয়েছে কি যে অ্যালার্জিটা বাড়া আছে, বা আপনি আইজি রিপোর্টটা করলেন, আইজি রিপোর্টটা যেখানে থাকা দরকার ছিল 160 to 200 ভিতরে, যেখানে রয়েছে আপনার 600-700 বা মোর দ্যান 1000, সেখানে যদি এইরকম যদি অ্যালার্জি হয়ে থাকে আর দীর্ঘদিন আপনি যদি পুষে রাখেন, তাহলে কিন্তু লাংস নষ্ট হবে, আগামী দিন আরও কষ্টটা বাড়বে। তো সেটা নিয়ে প্রবলেমটাকে সলভ করার জন্য অ্যালার্জি রিপোর্টটাকে নর্মাল নিয়ে আসার চেষ্টা করুন। কালকে আমাদের বোলপুরে চেম্বার আছেন, ডক্টর ভাদুরী থাকবেন সেখানে, তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে কালকে যদি পারেন ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। একদমই তাই। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমার কথা স্পষ্ট? হ্যাঁ শুনতে পাচ্ছি। বেশ, বলুন আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমি কোথা থেকে? কোথা থেকে বলছেন আরেকবার বলুন। বর্ধমান থেকে বলছি, বর্ধমান থেকে। বেশ, বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা, আপনার নাম এবং কি সমস্যা? হজমের গন্ডগোল, হজমটা কম হচ্ছে। আপনার সমস্যাটা বলুন কি হচ্ছে? হজমটা কম, হজমটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার সারাদিনে আপনি খাওয়া দাওয়া কখন করেন? দুপুর রাত্রিবেলা খাবার কখন করেন? আমি 9টার সময় খাই, 9টার সময়। সকাল 9টার সময় খান, তারপরে কখন খান? সকাল 9টার সময় খাই, তারপরে খাবার কখন হয়? রাত 9টার সময় খাই। সকাল 9টার সময় খেয়ে ওই দুপুর 11:30-12টার সময় খাই। না না, সকালবেলা তো আপনি খেলেন, তারপরে আপনি খাওয়াটা কখন খাচ্ছেন? দেখুন, আপনি যদি টিভিতে আমার 11:30-9টার সময় একবার দুটি মুড়ি খাই, তারপরে আমরা ভাত খাই 3টার সময়। 3টের সময়? এইবার বাস হয়ে গেছে, আপনার তো সমস্যা আমি কেন পৃথিবীতে কোনো ডাক্তারই ভালো করতে পারবে না। যাই হোক, আপনি টিভিতে শুনুন, যেহেতু আপনি টিভিতে শুনছেন তো এই কমিউনিকেশনটা একটু খারাপ হচ্ছে। যাই হোক, আপনি টিভিতে শুনুন। দেখুন, প্রথম হচ্ছে কি আপনি যে বললেন 9:30টার সময় আমি মুড়ি খাই, 3টের সময় ভাত খাই। এবার 9টা থেকে 3টে ভাবুন তো কতটা আপনার ডিপ হয়ে গেছে বা কতটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপিংয়ের জন্যে আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসছে, যার ফলে কি হচ্ছে আপনার বাউলসটা ক্লিয়ার হবে না, পেট পরিষ্কার না হলে আপনার গ্যাস অম্বল থাকবে, খাবার রুচি হবে না, পেট ফুলে থাকবে। তো পেট হচ্ছে শরীরের ইঞ্জিন, পেট যদি আপনি না ঠিক করেন শরীরের মধ্যে অনেকটা রোগ আপনার আসতে চালু হয়ে যাবে। আর যেহেতু বর্ধমান থেকে বলছেন, আগামী রবিবার মানে পরশু দিন আমি নিজে থাকবো বর্ধমান চেম্বারে।
যদি পারেন একবার বর্ধমান চেম্বারে দেখা করুন, যেখানে আপনাকে আমি এই রকম ফোন করলে 2 মিনিটের মধ্যে তো আপনার আমি রোগটাকে সারাতে পারবো না। অবশ্যই সেখানে একটু সময়টা নিয়ে আসবেন, আপনাকে বুঝিয়ে দেবো কোন সময়ে কোন খাবারটা ঠিক, বা এতটা গ্যাপ না দিয়ে আপনাকে, যেটা উনি একটু আগে ডক্টর সিং বললেন, কম কম খান আর বারে বারে খান। তো এখান থেকে কিছু শিখতে হবে। শুধু প্রোগ্রামটা দেখলেন, 9:30 চালু করলেন, 10টায় বন্ধ করে দিলেন, হবে না। প্রোগ্রামটা যে আমরা কথাগুলো বলি তাকে আপনি যদি বাড়িতে যদি রেগুলার বাইসে আপনি ইউজ করেন, ডাক্তারের দরকারে পড়বে না, ঠিক না? বেশ, আমাদের সঙ্গে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, অনুষ্ঠান প্রায় শেষের পথে, খুব চটজলদি ফোনটা নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার কথা স্পষ্ট নয়। হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলছি। বেশ, সমস্যা বলুন। আমার মায়ের হাঁটুতে চিটফাট হয়েছে, উনি হাঁটতে পারছেন না একদম। হ্যাঁ হাঁটু এক্সরে রিপোর্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট করেছেন উনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু আগে শুনলেন তো, বর্ধমানে আমি যাচ্ছি সামনে রোববারে, ওই এক্সরে রিপোর্টটা নিয়ে এসো, ঠিক আছে? এরপরে আর তোমাকে আসতে হবে না, এরপরে রুগী নিজে হেঁটে আসবে, ঠিক আছে? যাই হোক, টাইমটা কম আছে, তোমাকে শর্টকাটে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে ওই এক্সরে রিপোর্টটা নিয়ে আগামী রোববার দিন দেখা করো, যাতে এই যে প্রবলেম থেকে শর্ট আউট করতে হবে, দীর্ঘদিন যাতে ওষুধ না খেতে হয়, ওটা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, পেন ম্যানেজমেন্ট নিয়ে, সেটা রিলেটেড তুমি ফোনটা করলে। আমি বলবো এই সমস্যাটা পুরোপুরি ভালো করা যায় উইদাউট এনি সার্জারি, ঠিক না? এবার আপনি ডেটটা একটু বলে দিন। একদমই, আমরা একদম শুরুতেই সেটা হচ্ছে, আমরা তো কথা বললাম অনুষ্ঠানে, তার পাশাপাশি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করতে পারেন, এবং বাংলাদেশের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, যেমনটা স্যার বলেন, আমি একবার নাম্বারটা বলে দিই, 9831020886। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এনবিপির সঙ্গে। এবং অবশ্যই হেড যে অফিস মধ্যমগ্রামে, সেখানে আপনারা আসতে পারেন। হাওড়াতে শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর, 3টি জায়গাতে চেম্বার রয়েছে, সেখানেও আপনারা যেতে পারেন। কলকাতার হাতিবাগান এবং ল্যান্সডাউন, সেখানেও আপনারা যেতে পারেন। এবার আমি তারিখ এবং ডেটটা রয়েছে, তার পাশে জায়গাটা এবং কোন কোন ডক্টর বসবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মাসের অর্থাৎ 9th মে, আমি প্রথমে মে মাসেরটা বলবো। 9th মে মেদিনীপুর ডক্টর বি শর্মা, 9 তারিখ বাঁকুড়া ডক্টর এ হালদার, 9 তারিখ মালদা ডক্টর এস ঘোষাল, 9 তারিখ বোলপুর ডক্টর এস ভাদুরী। 9 তারিখের পর 10 তারিখ আরামবাগ ডক্টর এ হালদার, 10 তারিখ বর্ধমান ডক্টর বি শর্মা, 10 তারিখ কোচবিহার ডক্টর এস ঘোষাল। এরপর হচ্ছে 11 তারিখ হলদিয়া ডক্টর এ হালদার, 12 তারিখ হেরিয়া ডক্টর এ হালদার, 13 তারিখ রামনগর ডক্টর এস ঘোষাল, 14 তারিখ বনগা ডক্টর এস ভাদুরী, 15 তারিখ ক্যানিং ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 16 তারিখ আগরতলা ডক্টর এন ভট্টাচার্য, 16 তারিখ শিলিগুড়ি ডক্টর বি শর্মা, 16 তারিখ বহরমপুর ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 16 পর 17 তারিখ গঙ্গারামপুর ডক্টর বি শর্মা স্যার থাকবেন, 17 তারিখ কৃষ্ণনগর ডক্টর এ হালদার, 20 তারিখ মেচেদা ডক্টর এন ভট্টাচার্য, 20 পর 24 তারিখ পুরুলিয়া ডক্টর এ হালদার, 24 তারিখ শিলচর ডক্টর এস ভাদুরী, 25 তারিখ ঝাড়গ্রাম ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 31শে মে গুয়াহাটি ডক্টর এস ঘোষাল। এরপর হচ্ছে মেয়ের পর জুন মাসেরটা আমি বলে দেবো, একদম প্রথম দিন অর্থাৎ 1 তারিখ কাকদ্বীপ ডক্টর এস ঘোষাল, 5ই জুন রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল, 6 তারিখ দুর্গাপুর ডক্টর বি শর্মা, 7 তারিখ আসানসোল ডক্টর বি শর্মা, 2 জায়গাতেই স্যার থাকবেন, 14 তারিখ জামশেদপুর ডক্টর এস ভাদুরী, 29 তারিখ ডিব্রুগড় ডক্টর এস ঘোষাল। এই হচ্ছে একদম তারিখ, জায়গা এবং ডক্টরসরা কারা কারা থাকবেন। অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, এবং এই চেম্বারগুলোতে আপনাদের যা যা সমস্যা রয়েছে, যেগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে সম্ভব নয়, তার জন্য আপনারা একদম চেম্বারে পৌঁছতে পারেন। অনুষ্ঠানের সময়সীমা একেবারেই শেষ হয়েছে, আজকের জন্য বিদায় জানাচ্ছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার। স্যার আপনাদেরকেও অনেক ধন্যবাদ, নমস্কার।